দুইটি মেডিসিন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি জ্বরের দুইটি মেডিসিন নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথিতে জ্বরের অনেক মেডিসিন আছে। ক্রনিক জ্বরের জন্য ব্যবহার করা হয় এবং অ্যাকিউট জ্বরের জন্য ব্যবহার করা হয়। অ্যাকিউট জ্বরের জন্য আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি সেই মেডিসিনের মধ্যে দুইটি মেডিসিন আমি আজকের আলোচনা করব। তবে হোমিওপ্যাথিতে কিন্তু কোনো ফিক্সড মেডিসিন নেই, অর্থাৎ কোনো একটি রোগের জন্য কোনো নির্দিষ্ট মেডিসিন নেই। হোমিওপ্যাথিতে পেশেন্টদেরকে মেডিসিন দেওয়া হয় তোমার সিমটমস সিমিলারিটির উপরে। কোনো একটি পেশেন্ট তার যদি কোনো অসুখ হয়ে থাকে, সে কী ধরনের সিমটমস দিচ্ছে, সেই সিমটমসগুলোকে আমরা কালেক্ট করে আমরা মেডিসিনের সঙ্গে ম্যাচ করি এবং যে মেডিসিনটি সিলেক্ট হয় সেই মেডিসিনটি তাকে দেয়া হয়। অর্থাৎ যেই মেডিসিনের সঙ্গে তার সিলেকশন হয়, মানে ম্যাচ করে যায় সিমটমসগুলো, সেই মেডিসিনটা আমরা সেই পেশেন্টকে দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি জ্বরের গুরুত্বপূর্ণ মেডিসিন যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি সেই মেডিসিনের মধ্যে দুইটি মেডিসিন নিয়ে আলোচনা করব। এমনিতেও জ্বরের অনেক মেডিসিন আছে, আমি পরপর প্রত্যেকদিন পরবর্তী ভিডিওগুলোতে দুটি করে মেডিসিন আলোচনা করব। আজকের প্রথম মেডিসিন হলো অ্যাকোনাইটাম ন্যাপিলাস। আমি ছবি দিয়ে দিচ্ছি। অ্যাকোনাইটাম ন্যাপিলাস এই মেডিসিনটি আমরা হোমিওপ্যাথিতে জ্বরের জন্য কিন্তু প্রচুর ব্যবহার করে থাকি। তো অ্যাকোনাইট এর যে জ্বর সেটি কখন শুরু হয় সেটা আমাদের জানতে হবে এবং সেই জ্বরের কি বৈশিষ্ট্য আছে সেটা আমাদের জানতে হবে। অ্যাকোনাইটের জ্বর হঠাৎ করে শুরু হয়, অর্থাৎ কোনো কারণ ছাড়াই জ্বর শুরু হয়ে যায়। এক্সাম্পল হিসেবে বলা যায় যে ধরো কোনো একটি বাচ্চা সে খেলতে গেছে, খেলতে যাওয়ার আগে সে সম্পূর্ণ সুস্থ ছিল, তার কোনো সমস্যা ছিল না, কিন্তু সে যখন খেলা করে বাড়িতে ফিরল সন্ধ্যাবেলা, হঠাৎ করে তার জ্বর এসে গেল এবং সেই জ্বরটা তীব্র, প্রচণ্ড, একসঙ্গে 100-র উপরে, 102, 3 এইরকমই জ্বর এসে গেছে। অথবা একটি সুস্থ মানুষ, সে স্বাভাবিকভাবে কাজকর্ম করছে, হঠাৎ করে তার জ্বর এসে গেছে। এই রকম পরিস্থিতি যদি হয়, কোনো কারণ ছাড়া, জ্বরের কোনো সংকেত ছাড়া যদি জ্বর এসে যায়, তখন আমরা কিন্তু অ্যাকোনাইটের পেশেন্ট হিসেবে ধরি এবং জ্বরটি হঠাৎ করে আসতে হবে এবং তীব্রভাবে আসতে হবে। জ্বরের মাত্রা যেন অনেকটা বেশি থাকে। জ্বরের সময় একটা প্রচণ্ড উত্তেজনা ভাব থাকে এবং ছটফট করে। রোগী কিছুতেই স্যাটিসফাইড হতে চায় না, কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে চায় না। সে সবসময় তার মনের মধ্যে একটা মৃত্যু ভয়, তার মধ্যে কিন্তু একটা বাসা বাঁধে এবং সে সবসময় বলে যে আমি মারা যাব, আমি আর বাঁচব না। সে কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব, কারোর সঙ্গে কিন্তু সে দেখা করতে চায় না, কথাও বলতে চায় না। এমনকি এই যে তার মধ্যে মৃত্যু ভয়, সে একটি নির্দিষ্ট সময়কে প্রেফার করে যে আমি এই সময়ে মারা যাব। দুপুর 3টে, রাত্রি 2টো, বিকেল 4টে, এইরকম একটা নির্দিষ্ট সময় কিন্তু সে মেনশন করে যে এই সময়ে আমি মারা যাব, আর বাঁচব না। এই জ্বরের সময় কিন্তু দেখা যায় তার মধ্যে একটা প্রচণ্ড তৃষ্ণা কাজ করে। সে কিন্তু একসঙ্গে প্রচুর পরিমাণে জল সে কিন্তু খায়। বার্নিং থার্স্ট যেটাকে বলা হয়, প্রচুর পরিমাণে জল একসঙ্গে খেয়ে ফেলে। ঠিক আছে, এবং আগেই তো বললাম তার মধ্যে একটি মানসিক উত্তেজনা কাজ করছে। এবারে সিজনালি আমরা কিভাবে এই অ্যাকোনাইট মেডিসিনটিকে ব্যবহার করতে পারি। দেখো,
এই যে শীতের শুষ্ক বাতাস, শীতের শুষ্ক শীতল বাতাসের সংস্পর্শে যদি কেউ আসে, তখন কিন্তু তার যে জ্বরটি হয় সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি অ্যাকোনাইট অত্যাধিক গরম এবং অত্যাধিক শীতে যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকোনাইট ব্যবহার করে থাকি। কিন্তু একটি কন্ডিশন আছে যে অ্যাকোনাইট ব্যবহার করতে হলে তার সেই তীব্রতা জ্বরের মানে ভয়ঙ্কর, সেটা যে কোনো রোগ হোক, হঠাৎ করে শুরু হতে হবে এবং কিন্তু তার রূপটি ভয়ঙ্কর হবে। মানে অসুখের রূপটি কি হবে না, ভয়ঙ্কর হবে। এর সাথে কি থাকতে পারে? এর সাথে শুকনো কাশি থাকতে পারে। যত রকমের কাশি আছে সেটা অ্যাকোনাইটে পাওয়া যায়। শুষ্ক কাশি, খুকখুকে কাশি, বারবার কাশি হচ্ছে, এই সমস্ত কাশি কিন্তু সেই জ্বরের মধ্যে থাকবে এবং শরীরে কিন্তু ঘামহীন থাকবে। শরীরে কিন্তু কোনো ঘাম থাকবে না, শরীর প্রচণ্ড গরম থাকবে, শুষ্ক থাকবে, ঠিক আছে। এবং অ্যাকোনাইটের এই যে জ্বর, এই জ্বরটি মূলত রাতের দিকে বাড়তে থাকে বা সন্ধ্যার দিকে কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে। তো এটি গেল অ্যাকোনাইট। এরপরে যে মেডিসিনটি আমরা সাধারণত জ্বরের ক্ষেত্রে ব্যবহার করি সেটি হলো ব্রায়োনিয়া অ্যালবা, ঠিক আছে। ব্রায়োনিয়া অ্যালবা এই মেডিসিনটিও কিন্তু আমরা জ্বরের সময় ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি এই মেডিসিনটি সিজনালের ক্ষেত্রে মানে সিজনের ক্ষেত্রে, সিজন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুব উপকারী একটি মেডিসিন। ব্রায়োনিয়া মেডিসিনটি তোমার দেখা যায় যে অল্টারনেটিভ হিট অ্যান্ড কোল্ড এইরকম সিচুয়েশন যদি থাকে তাহলে সেখানে আমরা ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি ব্যবহার করি। উদাহরণ হিসেবে বলা যায় যে শীতের শুরুতে এবং শীতের শেষে, কি বললাম, শীতের শুরুতে এবং শীতের শেষে যেখানে দিনের বেলা টেম্পারেচার অনেক বেশি থাকে, দিনের বেলা টেম্পারেচার অনেক বেশি বা অনেক হাই থাকে, কিন্তু রাত্রের বেলা টেম্পারেচার অনেক কম থাকে, তাহলে কি হলো, একবার শীত হচ্ছে একবার গরম হচ্ছে, ঠিক আছে। তো এই আমরা একটা কথা বলে থাকি যে ঠান্ডা গরম। তো এই শীত এবং গরমের যে মানে মিশ্রণটা হচ্ছে সেই সময় বা সেই ওয়েদারে যদি পেশেন্টের জ্বর হয় তখন কিন্তু আমরা কি করতে পারি না, ব্রায়োনিয়া মেডিসিনটি দিতে পারি। এক্সাম্পল হিসেবে আমি আরও কিছু তথ্য দিতে চাইব যে তুমি রোদে গেছো, রোদে থেকে ঘুরে আসার পরে তুমি ফ্রিজে রেফ্রিজারেটরের ঠান্ডা জল তুমি খেয়ে ফেলেছো, যতটা ইচ্ছে ততটা তুমি খেয়ে ফেলেছো, তাহলে কি হবে যে প্রথমে ছিল টেম্পারেচার হাই, তুমি রোদে থেকে ঘুরে এসছো, তোমার শরীর প্রচণ্ড গরম ছিল, কিন্তু বাড়িতে আসার পরে হঠাৎ করে তোমার শরীরের মধ্যে তুমি ঠান্ডা অ্যাপ্লাই করে দিয়েছো, তাহলে অল্টারনেটিভ হিট অ্যান্ড কোল্ড হয়ে গেল। সেক্ষেত্রে কি দেখা গেল, হয়তো তোমার মাথা যন্ত্রণা করছে, হয়তো তোমার গলা বসে গেছে, শরীরটা একটু ঝিমঝিম করছে, সেক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল আরও দেব যে গ্রামের দিকে কি হয় যে প্রচণ্ড গ্রীষ্মের সময় যখন টেম্পারেচার অনেক হাই থাকে, বাতাসের তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা অনেক হাই উচ্চ থাকে, তখন কিন্তু যে বাচ্চারা আছে তারা পুকুরে অত্যাধিক পরিমাণে স্নান করে থাকে। এবং আমরা যদি গ্রীষ্মের সময় বা গরম আবহাওয়ায় আমরা অত্যাধিক পরিমাণে স্নান করে ফেলি, তখন কিন্তু আমাদের যে সমস্যাটি আসে মানে আমাদের জ্বর হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি না, ব্রায়োনিয়া মেডিসিনটি দেওয়া যায়। এবং তৃতীয় আরেকটি উদাহরণ দেব যে
তুমি রোদে থেকে ঘুরে এসছো, তোমার শরীরে প্রচণ্ড ঘাম হয়েছে, তুমি সেই ঘামটাকে না কমিয়ে বা ঘামটাকে না ঠান্ডা করে তুমি সঙ্গে সঙ্গে স্নান করতে ঢুকে গেছো বা স্নান করে ফেলেছো, তাহলে কি হলো? সেই একই হলো অল্টারনেটিভ হিট অ্যান্ড কোল্ড রিলেশন হয়ে গেল। তুমি শরীর প্রথমে অত্যাধিক গরম ছিল, তাই জন্য তুমি সেখানে স্নান করে নিলে, তাহলে কি হলো? শরীরের যে গরমটা সেটা আর বেরোতে পারলো না, গরম এবং ঠান্ডার সংমিশ্রণে তোমার কিন্তু জ্বর এসে গেল। এখন এটি হলো জ্বরের কারণ। হোমিওপ্যাথিতে কারণ মানে রোগের কারণ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো রোগের কারণ কিন্তু জানাটা খুব জরুরি। এরপরে দ্বিতীয় যে সিমটমসটা ব্রায়োনিয়ার, সেটি হলো ব্রায়োনিয়ার পেশেন্ট কিন্তু কোনোভাবেই নড়াচড়া করতে চায় না। নড়াচড়া করতে গেলে তার একটা মহামারী অনুভব হয়, কারণ নড়াচড়াতে তার সমস্ত সিমটমস বা সমস্ত যন্ত্রণা বৃদ্ধি পায়। সে কি করে? সে ঘরের এক কোণে বা খাটের এক কোণে বা বিছানার এক কোণে, যেখানে সে শুয়ে আছে, তার এক কোণে গিয়ে সে একদমই গুটিসুটি মেরে চুপচাপ পড়ে থাকে। সে কোনোভাবেই কথা বলতে রাজি নয়, কোনোভাবেই নড়াচড়া করতে রাজি নয়, কারণ নড়াচড়া করলে তার যন্ত্রণা বৃদ্ধি পায়, রাগী হয়, খিটখিটে হয়ে যায় জ্বরের সময়। সে বন্ধু বান্ধব, বাড়ির ফ্যামিলির লোকেরা কারোর সঙ্গে সে কথা বলতে চায় না, এমনকি বাড়ির ভিতরে বা রুমের ভিতরে লাইট পর্যন্ত সে জ্বালাতে চায় না। কেন লাইট জ্বালাতে চায় না? কারণ আলোতে এবং অন্ধকারে আমাদের যে চোখের মণি আছে সেটা কিন্তু প্রসারিত হয় এবং সংকুচিত হয়। তাহলে চোখের মণি সংকুচিত প্রসারিত হওয়ার কারণে সেখানে একটা মুভমেন্ট হচ্ছে, তো সেই মুভমেন্টটাও কিন্তু সে সহ্য করতে পারে না, সেহেতু লাইট কিন্তু সে একদমই সহ্য করতে পারে না, ঠিক আছে? এবারে আরেকটা সিমটমস সেটা হলো যে ব্রায়োনিয়া পেশেন্টের মধ্যে তৃষ্ণা তো আছে, সে তো জল খেতে চাইছে, কিন্তু সে জল খেতে পারছে না। কেন জল খেতে পারছে না? কারণ নড়াচড়া করলে সে তার সমস্ত যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে সে কি করতে পারছে না, না জল খেতে চাইছে না। কিন্তু অন্যদিকে তার তৃষ্ণায় তার গলা বুক একদমই শুকিয়ে যাচ্ছে, গলা বুক মুখ একদমই শুকিয়ে ফেটে যাচ্ছে, তবুও কিন্তু সে জল খেতে চাইছে না। এবং অনেক পরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকমই পরে, যখন সে আর একদমই সহ্য করতে পারছে না, তৃষ্ণা একদমই সহ্য করতে পারছে না, তখন সে কি করছে না, একসঙ্গে 1 লিটার জল খেয়ে ফেলছে কি 500 ml জল সে একসঙ্গে খেয়ে ফেলছে, যাতে আগামী 5 ঘন্টা তাকে জল না খেতে হয় বা নড়াচড়া করতে না হয়। এই হলো। এবং এর সঙ্গে কি আছে না, মাথার যন্ত্রণা হতে পারে, জ্বরের সঙ্গে মাথার যন্ত্রণা, সঙ্গে হালকা কাশি হতে পারে, কফ বিহীন কাশি হতে পারে, এবং নড়াচড়া করলে তার মাথার যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, কাশি বৃদ্ধি পাচ্ছে। পেটের সমস্যা থাকলে থাকতেও পারে, কিন্তু আমি জ্বরটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও জ্বরের, এবার আমরা জানব যে পোটেন্সি, অর্থাৎ কতটা মাত্রায় আমরা মেডিসিন খাবো, অর্থাৎ কত শক্তিতে এবং কি পরিমাণে ঔষধটা আমরা খাবো। তো প্রথমে
অ্যাকিউট ডিজিজের জন্য, অর্থাৎ নতুন কোনো রোগের জন্য সবথেকে যত কম পোটেন্সি হয় তত ইউজ করাই ভালো, কিন্তু নর্মালি আমরা 30 ইউজ করতে পারি। তো 30 পোটেন্সিতে অ্যাকোনাইট এবং ব্রায়োনিয়া মেডিসিন দুটি বিভিন্ন কন্ডিশনে 2 ফোঁটা করে আমরা খেতে পারি। এবং অ্যাকিউট ডিজিজে ঔষধ খাওয়ার নিয়ম হলো যে যত কম পোটেন্সি হবে আমরা তত কিন্তু বারবার খেতে পারি, অর্থাৎ রিপিটেশন করতে পারি। এবং যখনই দেখব যে ওষুধে মানে রোগের তীব্রতা কমে আসছে, রোগ কমে আসছে, যন্ত্রণা কমে আসছে বা জ্বর কমে আসছে, তখন কিন্তু আমরা কি করব না, দুটি মানে রিপিটেশনের মধ্যে মানে ওষুধ নেওয়ার বা ওষুধ খাওয়ার যে টাইম, সেই টাইমটা কিন্তু আমরা বাড়িয়ে দেব। যত মানে অসুখের তীব্রতা, যন্ত্রণার তীব্রতা কমে আসবে তত আমরা কম পরিমাণ ওষুধ খাবো এবং অনেকটা টাইম গ্যাপ দিয়ে দিয়ে ওষুধ খাবো। লাস্টে একটি কথা বলতে চাই, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। যদি তোমরা ওষুধটি ব্যবহার করতে চাও তাহলে আগে এই ওষুধ সম্পর্কে পড়াশোনা করো, বই থেকে আরও পড়ো, তারপরে ওষুধটি ব্যবহার করো। নয়তো কোনো ডক্টরের পরামর্শ নাও, সেখান থেকে তোমরা ওষুধটি ব্যবহার করতে পারো। ধন্যবাদ।